চলে এসেছি আজকে টেস্ট পেপারে একটি নতুন পেজ নিয়ে, পেজ নাম্বার 44। এবং এখানকার প্রত্যেকটি এমসিকিউ আমরা করে দেখব। সলভ করার পরে তোমরা বাড়িতে আর দু একবার প্র্যাকটিস করবে, আশা করছি তাহলে তোমাদের সব জিনিসটা মুখস্থ হয়ে যাবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে, নিচে কোনটি লায়োফিলিক কলয়েড? চারটে অপশন এখানে দেওয়া আছে। এক হচ্ছে এ দুধ, বি রক্ত, সি গোল্ড সল্ট এবং ডি গাম। চলো, লায়োফিলিক কলয়েড কাকে বলে একটু বুঝে নিই। লায়োফিলিক কলয়েড হচ্ছে বাংলায় যাকে বলে দাবক আকর্ষী কলয়েড। বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের মধ্যে যদি তীব্র আকর্ষণ বল অনুভূত হয়, তখন তাকে আমরা দ্রাবক আকর্ষী কলয়েড বলে থাকি। অপশন এ এবং বি রক্ত দুধ যেটা আছে সেটি কলয়েডের মিশ্রণ, কিন্তু লায়োফিলিক না। অপশন সি গোল্ড সল্ট, সেটি একটি লায়োফোবিক। ফোবিক কথাটা মানে হচ্ছে ফোবিয়া বা ভয়, এখানে দাবক বিকর্ষী। কিন্তু আমাদের প্রশ্ন অনুযায়ী গাম হচ্ছে সঠিক উত্তর, যেটি লায়োফিলিক কলয়েড। দেখো, তাহলে 1 নম্বর কোশ্চেনের আমাদের অ্যান্সার হয়ে গেল গাম। তোমাদের মনে রাখার জন্য আর কয়েকটি জিনিস বলছি। যেহেতু এমসিকিউ, অনেক রকম অ্যান্সার অপশন দেওয়া থাকতে পারে। গাম ছাড়াও যদি এটিতে জিলেটিন বা স্টার্চ বা প্রোটিন বা আগার আগার জেল ইত্যাদি দেয়া থাকতো, তাহলেও এরা সকলে লায়োফিলিক কলয়েডের উদাহরণ। চলে আসি আমাদের 2 নম্বর প্রশ্নে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমাদের যে সংরক্ষক কলয়েডটি হলো, চারটে অপশন দেয়া আছে। দেখো, সংরক্ষক কলয়েড কি? সংরক্ষক কলয়েড হচ্ছে একটি লায়োফিলিক দ্রবণ বা কলয়েড, যেটিকে কোনো লায়োফোবিক কলয়েডের মধ্যে মিশিয়ে দিলে সেই লায়োফোবিক কলয়েডটির যে স্থায়িত্ব সেটি বৃদ্ধি পেয়ে যায়। তাই এখানে অপশন তোমাদের হবে অপশন নাম্বার সি, লায়োফিলিক কলয়েড। এরপরে কোয়েশ্চেন নাম্বার 3, নিচে কোনটি সংখ্যাগত ধর্ম? সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি বলতে বোঝায় যে সকল ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবক এবং দ্রাবের কোনো প্রকৃতির উপর নির্ভর করে না, শুধুমাত্র দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, তাদের বলা হয় সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। এটি সাধারণত 4 রকমের হয়। 1, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। 2, স্ফুটনাঙ্কের উন্নয়ন। 3, হিমাঙ্কের অবনমন। এবং 4, অভিস্রবণীয় চাপ বা অসমোটিক প্রেসার। এখানে তোমাদের কাছে অপশন 3 এ আছে অভিস্রবণীয় চাপ বা অসমোটিক প্রেসার। এটি হলো একটি কলিগেটিভ প্রপার্টি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 3A। চলো পরের কোয়েশ্চেন আসি। কোয়েশ্চেন নাম্বার 4, এখানে আমাদের বলা আছে যে দ্রবণের অস্বাভাবিক আচরণের পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়? দেখো, অস্বাভাবিক আচরণ মানে যেটাকে আমরা বুঝি অ্যাবনর্মাল ক্যারেক্টার। একটা দ্রবণের মধ্যে অ্যাবনর্ম্যালিটি বা অস্বাভাবিকতা দুটি কারণে হতে পারে। 1, যেহেতু কলিগেটিভ প্রপার্টিটি দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, যদি কোনো কারণে দ্রাবের
এক নম্বর বিয়োজন হয়ে যায়, তার মানে ডিসোসিয়েশন হয়, বা সংযোজন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের এই ধর্মের পরিবর্তন হতে পারে। তো এই ধর্মটি ব্যাখ্যা করার জন্য ভ্যান টফ ফ্যাক্টর বা ভ্যান টফ গুণক নামক একটি টার্ম আমরা ইউজ করি, যেটি আই দিয়ে ডিনোট করা হয়। বিয়োজনের ক্ষেত্রে সংখ্যাটা বেড়ে যায়, তাই এখানে আয়ের মান 1-এর থেকে বেশি হয়। সংযোজনের সময় সংখ্যা যেহেতু কমে যায় কণার, তখন আয়ের মানটি 1-এর থেকে কমে যায়। তাহলে আমাদের অপশন হয়ে গেল অপশন সি, ভ্যান টফ গুণক। ওকে, 5 নম্বর প্রশ্ন দেখে নাও। যে দ্রবণের হিমাঙ্ক 0 ডিগ্রি অপেক্ষা কম থাকে তাকে কি বলা হয়? 0 ডিগ্রির থেকে কম তাপমাত্রা থাকলে তাকে হিমমিশ্র বা ফ্রিজিং মিক্সচার বলা হয়। অথবা এখানে আরেকটা টার্ম ইউজ করা হয়, যেটি হচ্ছে অ্যান্টি ফ্রিজিং প্রপার্টি থাকে, মানে সে কোনো জিনিসকে জমতে দেবে না। সুতরাং আমাদের এখানে উত্তরটি হবে হিমাঙ্ক রোধক দ্রবণ, যেটি অপশন নাম্বার সি। নাম্বার 6, কোন দ্রবণে 200 গ্রাম জলে 18 গ্রাম অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাব্য যদি মেশানো হয়, তার উষ্ণতা 272.07 কেলভিনে জমে যায়। দ্রাবের আপেক্ষিক আণবিক ভর কত বার করতে বলেছে, মানে মাসটা বার করতে বলেছে। প্রথমে আমরা দেখি এটি হিমাঙ্কের অবনমন থেকে এসছে, কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম, যেখানে ডেল্টা টিএফ সমান টিএফ নট মাইনাস টিএফ। এটা বিশুদ্ধ অবস্থায় জলের হিমাঙ্ক, যেটার মান আমরা জানি 273 কেলভিন। আর এটা 273 থেকে জমে গিয়ে মানে কমে গিয়ে এটা দাঁড়িয়েছে 272.07 কেলভিন, অর্থাৎ টোটাল 0.93 কেলভিন তাপমাত্রা হ্রাস পেয়েছে। এবার আমরা রাউল্টের সূত্র অনুযায়ী জানি ডেল্টা টিএফ প্রপোর্শনাল টু মোলালিটি। যখন তুলব প্রপোর্শনাল সাইন, আমাকে একটা কনস্ট্যান্ট টার্ম কেএফ, যাকে আমরা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বলি, সেটা বসালাম। পরবর্তীকালে মোলালিটিকে যদি আমরা গাণিতিক রূপে প্রকাশ করি, সেখানে আমরা পাই m ইকুয়াল টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, যেখানে 1টি ডিনোট করছে দ্রাবক বা সলভেন্টকে এবং 2 ডিনোট করছে সলিউট বা দ্রাবকে। সেই ক্ষেত্রে আমাকে আলটিমেটলি যদি এখানে বার করতে হয় M2 এর ভ্যালু, তাহলে M2টাকে আমরা বাঁ দিকে নিয়ে আসি, তাহলে M2 চলে এলো বাঁ দিকে, TF চলে গেল ডান দিকে। তো এখানে দাঁড়াচ্ছে আলটিমেটলি ডেল KF ইন্টু W2 ইন্টু 1000 বাই ডেল্টা TF ইন্টু W1। কোয়েশ্চেন অনুযায়ী প্রত্যেকটি মান দেওয়া রয়েছে এবং KF এর মানটা দেওয়া উচিত ছিল, কোয়েশ্চেনে দেওয়া নেই যদিও, তো এটা আমাদের মনে রাখতে হবে। 1.86 হচ্ছে জলের ক্ষেত্রে হয়। এখানে W2 এর মান হচ্ছে 18,000, এখানে দেওয়া আছে অলরেডি। ডেল্টা টিএফ এইমাত্র ক্যালকুলেট করে পেয়ে গেছি 0.93 ইন্টু W1 এর ভ্যালু এখানে দেওয়া আছে 200 গ্রাম জল, দ্রাবক হচ্ছে এখানে জল 200 গ্রাম। এবার আমরা কাটাকাটি করি, 0 কাটলাম দুটো, 0.93 কে 2 দিয়ে কাটলে আমরা 1.86 পাই। 18 ইন্টু 2 ইন্টু 10, 360, আর এখানে 2 দিয়ে একটা কেটে দিই, 9, 2 ইন্টু 90, 180, অর্থাৎ এখানে অপশন বি হলো 180। তো 6-এর অ্যান্সার হয়ে গেল বি, 180। কোয়েশ্চেন নাম্বার 7, 100 গ্রাম জলে 360 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে বার করতে হবে। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে 373, 374, 375 এবং 376। তো সেই ক্ষেত্রে অঙ্কটা করতে দিয়ে দেখা গেছে যে গ্লুকোজের যে মানটি এখানে দেওয়া আছে কোয়েশ্চেনে, তার সঙ্গে উত্তরে কোনো অপশন মিলছে না। তো
আমার মনে হয় যে 360 গ্রাম না হয়ে যদি 36 গ্রাম গ্লুকোজ করা হয় তাহলে অঙ্কটির উত্তরটি সঠিকভাবে আসবে। তো যেভাবে অ্যান্সারটা আসবে সেই অনুপাতে আমি করে দেখাচ্ছি। প্রথমে আমরা মোলালিটি বার করে নেবো দ্রবণটি। মোলালিটি সমান W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, এই হচ্ছে মোলালিটির ফর্মুলা, যেখানে W1 দ্রাবক বা সলভেন্টকে বোঝায় এবং W2 এবং M2 দ্রাবের জন্য বোঝাচ্ছে। W ওয়েট, ভর এবং ওয়েট, এবং M2 হচ্ছে মোলার মাস বা আণবিক ভরকে প্রকাশ করছে। এক্ষেত্রে আমাদের যে মান দেয়া আছে সেই অনুপাতে যদি আমরা প্রকাশ করি, W2 গ্লুকোজ দেয়া ছিল 360, কিন্তু এটাকে আমরা 36-এ কনভার্ট করেছি, যেটি হচ্ছে দ্রাবক এবং জলের মধ্যে মেশাচ্ছে। জলের মাস বলে দিয়েছে, M2 হচ্ছে জলের W1 হচ্ছে 100, M2 হচ্ছে আণবিক ভর গ্লুকোজের। তো গ্লুকোজের ফর্মুলা C6H12O6, কার্বন 6 ইন্টু 12 ইন্টু 1 অ্যান্ড অক্সিজেন 6 ইন্টু 16 যদি বসাই, এখান থেকে আমরা মোলার মাস অফ গ্লুকোজ সেটা আমরা M2 180 পেয়ে যাচ্ছি। তো M2 এর জায়গায় আমরা 180 বসালাম। তো এখানে যদি আমরা সব কাটাকাটি করি, এটা কাটলে দেখবো 2 মোল পার কেজি আসছে এম এর ভ্যালু। রাউল্টের সূত্র অনুযায়ী আমরা জানি ডেল্টা টিভি সমান প্রপোর্শনাল টু এম, মোলালিটির সঙ্গে সমানুপাতিক। যখন সমানুপাতিক চিহ্ন তুলবো তখন একটি কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, যেটা কেবি, কিবিওলোস্কোপিক কনস্ট্যান্ট বলা হয় একে। এর মান অলরেডি দেওয়া আছে 0.52 এবং মোলালিটি আমরা এইমাত্র পেয়ে গেছি 2। তো এখান থেকে আমরা পাচ্ছি 1.04 কেলভিন ডেল্টা টিভির মান। এটাকে আমরা নিয়ার অ্যাবাউট 1 কেলভিন নিয়ে নিলাম রাউন্ড অফ করে। এবার আমরা কি জানি, ডেল্টা টিভি সমান টিভি ড্যাশ মাইনাস টিভি। এখানে আমাদের টিভি ড্যাশের ভ্যালু বার করতে বলেছে, কতটা উষ্ণতা উন্নয়ন হয়েছে। টিভি ড্যাশকে ওদিকে রাখলাম, এটা এদিকে পাঠালাম, তাহলে দাঁড়াচ্ছে ডেল্টা টিভি প্লাস টিভি। ডেল্টা টিভির মান বেরিয়ে গেছে 1 কেলভিন, আর জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 373 কেলভিন। তাহলে আলটিমেটলি জলের স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়ে দাঁড়ালো 374 কেলভিন, অর্থাৎ 7-এর আমাদের অ্যান্সার দাঁড়ালো বি। কোয়েশ্চেন নাম্বার 8, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের মোলারিটি কত বার করতে হবে। মোলারিটি মানে ক্যাপিটাল এম। তো 1 লিটার দ্রবণে সর্বোচ্চ যত মোল দ্রাব মিশে থাকে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের লিটারের আয়তনকে আমরা মোলারিটি বলি, যাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি। এখানে বিশুদ্ধ জলের ক্ষেত্রে যদি তার ঘনত্ব আমরা 1 গ্রাম পার ml ধরে থাকি, তাহলে 1 কেজি 1 লিটার জলের ভর দাঁড়াবে 1000 গ্রাম। এবার আমরা যদি মোলারিটি বার করি, তাহলে জলের আণবিক ভর প্রথমে বার করে নিতে হবে। এর আণবিক ভর হলো 16 প্লাস 2 18, তাহলে আণবিক ভর 18 গ্রাম, আণবিক ভর 18 গ্রাম। অর্থাৎ যদি আমরা মোলারিটি প্রকাশ করি 1 লিটার জলের ভর অনুপাতে, তাহলে মোলারিটি দাঁড়াবে জলের ভর 1 লিটারে বাই জলের আণবিক ভর, তাহলে 1000 বাই 18, তো সেটি দাঁড়াবে 55.55। অর্থাৎ আমাদের অপশন হবে 8C। 9, কোনটির ইলেকট্রন আসক্তি সর্বাধিক। ইলেকট্রন আসক্তি মানে কি, কোন একটি মৌলের মধ্যে যখন ইলেকট্রন ঢুকবে তখন তার মধ্যে থেকে শক্তি বের হতে থাকে, একে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বলা হয়। এই ক্ষেত্রে যে অপশনগুলো দেওয়া আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, অর্থাৎ গ্রুপ 16 এলিমেন্টগুলোকে বলা হয়েছে, যাকে আমরা চ্যালকোজেন নামে
চিনি। তো এই চ্যালকোজেনকে মনে রাখা শর্ট ট্রিক্স কি ছিল? ওগো সুন্দরী সেজে টেজে পড়তে বসো, অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম। এবার যেটা হচ্ছে, আমাদের এখানে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম আছে। আমরা জানি একটা গ্রুপের উপর থেকে নিচে যখন আমরা নামি তখন ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে কমতে থাকে। সেই জন্য যদি আমরা এই ট্রেন্ডকে ধরি তাহলে সব থেকে বেশি হওয়ার কথা অক্সিজেন, তারপর সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। কিন্তু এখানে অক্সিজেনের ক্ষেত্রে একটি ব্যতিক্রম লক্ষ্য করা যায়। দেখা যায় যে এই অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটির মান সবার থেকে কম হয় এবং এটি সবার শেষে বসে। কেন এরকম ঘটনা ঘটছে? ওপর থেকে নিচে নামলে তো কমতে থাকার কথা, অক্সিজেনে বেশি হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে অক্সিজেনের শেষ কক্ষে যেহেতু ইলেকট্রনগুলি 6টি থাকে এবং অক্সিজেন সাইজ অনেক ছোট হওয়ার জন্য ওখানে ইলেকট্রন ডেনসিটি অতিরিক্ত বেশি থাকে। বাইরে থেকে কেউ যখন ঢুকবে তখন সেখানে তীব্র বিকর্ষণ অনুভব হবে। তাই ইলেকট্রন অ্যাফিনিটির জন্য যে ইলেকট্রনটি ঢুকবে অক্সিজেনের মধ্যে সেটিতে বাধাপ্রাপ্ত হয়। তাই এই জেনারেল ট্রেন্ডটি ফলো হয় না, সেক্ষেত্রে সবার কম হয় অক্সিজেনের। এখানে উত্তর হয়ে গেল 9B। কোশ্চেন নাম্বার 10, P4O10 এ কতগুলি সিগমা বন্ধন আছে? এখানে P4O10 এর স্ট্রাকচারটা আমি এঁকে রেখেছি। এখানে দেখো যত সিঙ্গেল বন্ড থাকে তার মধ্যে একটা সিগমা এবং ডবল বন্ডের মধ্যে 1 সিগমা ও 1 পাই উপস্থিত থাকে। তো প্রথমে আমরা এখান থেকে হাত দিয়ে গুনতে শুরু করছি সিঙ্গেল বন্ডগুলোকে। 1 2 3 4 5 6 7 8। এবার ভিতরে গুলো 9 10 11 12 যেটা আসছে, তাহলে 12টা সিগমা পেলাম। ডবল বন্ডে একটা করে সিগমা আছে, একটা করে পাই, তাহলে পাই আমাকে গুনতে হবে না, সিগমা গুলো গুনছি। ডবল বন্ডে একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে আমরা সিঙ্গেল বন্ড থেকে পেলাম 12টা সিগমা এবং ডবল বন্ড থেকে পেলাম 4টে সিগমা। তো টোটাল আমাদের কাছে দাঁড়ালো 16 সিগমা। অর্থাৎ 10-এর কোয়েশ্চেন অপশন বি 16 সিগমা, এটা হলো রাইট অ্যান্সার। চলে এসেছি কোয়েশ্চেন নাম্বার 11 নিয়ে। নিচের কোনটির অস্তিত্ব নেই? 4টে অপশন আছে, XeO4, NeF2, XeF2 এবং XeF6। তো দেখতে পাচ্ছি এখানে নিয়নের একটা কম্পাউন্ড দেওয়া আছে, বাকিগুলি জেননের কম্পাউন্ড দেওয়া আছে। নিয়ন আর জেনন দুটিই হলো নিষ্ক্রিয় গ্যাস। নিয়নের পরমাণু ক্রমাঙ্ক 10, অ্যাটমিক নাম্বার 10, 1s2, 2s2 এবং 2p6 হচ্ছে এটির ইলেকট্রনিক কনফিগারেশন। তো এখানে দেখতে পাচ্ছি যতগুলো অরবিটাল আছে সবকটাই পুরোপুরি ভর্তি আছে। তো এনির সাথে যদি ফ্লুরিনের রিয়াকশন করতে হয় তাহলে ফ্লুরিনকে বসার জন্য নিয়নের কাছে ফাঁকা অরবিটাল বা কক্ষকের দরকার পড়ে। কিন্তু সেই ফাঁকা কক্ষক এনির মধ্যে না থাকার জন্য এনি ফ্লুরিনের সঙ্গে বিক্রিয়া করে NeF2 তৈরি করতে পারে না। অপর ক্ষেত্রে জেননের যে 3টি কম্পাউন্ড দেওয়া আছে, জেনন 5th পিরিয়ডে থাকে, 5 নম্বর পর্যায়ে, এবং এর শেষে 5d অরবিটালটি পুরোপুরি ফাঁকা থাকে। তাই জেনন উচ্চ তাপমাত্রায় তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌল অর্থাৎ ফ্লুরিন, কখনো কখনো অক্সিজেন ইহাদের সঙ্গে বিক্রিয়া করে কম্পাউন্ড বানাতে সক্ষম। তাই অপশন 11B NeF2 পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, চলে আসি, চলে এলাম কোয়েশ্চেন নাম্বার 12। উত্তপ্ত সিইউ ওর উপর দিয়ে NH3 গ্যাস চালনা করলে নিচের কোন গ্যাসটি নির্গত হয়? এবং এখানে আমাদের কাছে 4টে অপশন আছে, A N2O, B HNO2, C NO2 এবং D N2। তো আমরা বিক্রিয়াটি দেখে নিই। সিইউ প্লাস NH3, এই বিক্রিয়ায় কপার, জল এবং
নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ব্যালেন্সিং যদি করি তাহলে এখান থেকে আমরা এই সমীকরণটি পাই। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের চার্জ -3 ছিল এবং মৌল অবস্থায় যে কোনো জিনিস তার চার্জ হয় 0, অর্থাৎ -3 থেকে 0 এখানে অক্সিডেশন নাম্বার বা জারণ স্তরে বৃদ্ধি ঘটেছে, তাই আমরা একে অক্সিডেশন বা জারণ বলবো। আর সিও এই জারণটি ঘটাই বলে একে আমরা জারক পদার্থ বা অক্সিডাইজিং এজেন্ট বলবো। অক্সিডাইজিং এজেন্টের কাজ কি? লোককে অক্সিডাইজ করবে, নিজে কিন্তু কপার এখানে 2+ স্টেটে ছিল 0-তে রিডিউস হয়ে যাচ্ছে, অর্থাৎ বিজারিত হচ্ছে। অর্থাৎ আমাদের কাছে কোয়েশ্চেন নাম্বার 12 এর অ্যান্সার হলো ডি, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কোয়েশ্চেন নাম্বার 13 নম্বর কোয়েশ্চেনে দেখো, নিচের কোনটির আকৃতি টি আকৃতির হয়? গঠনটি অপশন এ বি সি ডি দেখতে পাচ্ছি, সবেতেই জেননের কম্পাউন্ড আছে এবং সবার সাথে অক্সিজেন এবং ফ্লুরিন যুক্ত আছে। তো অপশন এটা লক্ষ্য করি আমরা, দেয়া আছে XCOF2। যদি আমরা ভিএসিপিআর থিওরি অনুযায়ী এই ডায়াগ্রামটা ড্র করি তাহলে কি দাঁড়াবে? সেন্ট্রাল অ্যাটম হচ্ছে জেনন, যার বাইরে 8টি ইলেকট্রন থাকে কারণ এটা একটি নোবেল গ্যাস। অক্সিজেন বাইরে থাকে 6টা, 2,6, অক্টেট করতে গেলে লাগবে 2টো, তাহলে অক্সিজেন শেয়ার করবে 2টো। ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 9, 2,7, লাস্ট সেলে 7টা থেকে অক্টেট করতে লাগবে 1টা, তাহলে 2টো ফ্লুরিনের জন্য একটি একটি করে শেয়ার করবে, অর্থাৎ মোট 12টি ইলেকট্রন শেয়ার করবে। আমরা কি জানি একটি বন্ড করতে মিনিমাম 2টো ইলেকট্রন লাগে, তো 12টি ইলেকট্রন 6 জোড়া বন্ড পেয়ার অথবা লোন পেয়ার দেখাতে পারে। এবার এখান থেকে আমাদেরকে হিসাব করতে হবে যে বন্ড পেয়ার কতগুলো আছে এবং লোন পেয়ার কতগুলো আছে। দেখো, অক্সিজেন ডবল বন্ড তৈরি করে এবং ফ্লুরিন সিঙ্গেল বন্ড তৈরি করে, তাহলে অক্সিজেন 2টো বন্ড তৈরি করবে আর ফ্লুরিন বানাবে 2টো বন্ড, অর্থাৎ 4টে আমরা বন্ড পেয়ার পাবো বা বন্ধন জোড় পাবো। আর বাকি যে 6টার মধ্যে 4টি বাদ দিলে 2টো পাওয়া যাবে, সেই 2টো আমরা লোন পেয়ার অফ ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পাবো, যেটি কোনো বন্ডে কাজে লাগছে না। অর্থাৎ এই স্ট্রাকচারটাকে যদি আমরা আঁকি তাহলে মোট আমাদের কাছে অক্সিজেনের একটি জায়গা লাগবে, ফ্লুরিনের জন্য 2টো জায়গা লাগবে আর লোন পেয়ারের জন্য 2টি জায়গা লাগবে, অর্থাৎ 5টি জায়গা আমাদের দরকার, যেটি আমরা MA5 টাইপের আন্ডারে পড়ে। যেহেতু এর মধ্যে 3টে বন্ড পেয়ার 2টো লোন পেয়ার আছে, তাই এটিকে আমরা MA3L2 টাইপ বলবো, যেখানে L ফর লোন পেয়ার। তো এই স্ট্রাকচারটা যদি আমরা ড্র করি আমরা দেখতে পাবো যে জেননের 2টি লোন পেয়ার ঠিক এভাবে থাকবে, অক্সিজেনের সঙ্গে ডবল বন্ডটি এভাবে থাকবে এবং ফ্লুরিন 2টির অবস্থান এইভাবে থাকবে। উপরে নিচের যে পজিশনটি আছে তাকে অ্যাক্সিয়াল পজিশন বলে, এবং এটাকে যদি কাল্পনিক একটা ত্রিভুজ ধরা হয়, ট্রায়াঙ্গেল ধরা হয়, এই 3টে কর্নারকে বলা হয় ইকুইটোরিয়াল পজিশন। ভিএসিপিআর থিওরি অনুযায়ী যদি ইকুইটোরিয়াল পজিশনে লোন পেয়ার থাকে তারা কম বিকর্ষণ অনুভব করে বা রিপালশন তাদের কম হয়, তাই এটিকে আমাদেরকে ইকুইটোরিয়াল পজিশনে রাখা হলো। এবং এটা দেখতে ঠিক ইংরাজির একটি টি অক্ষরের মতো দেখতে হয়, জাস্ট দেখলেই টি এর মতো লাগে, তাই এটাকে আমরা টি আকৃতির বা টি শেপ বলবো। অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে গেল 13A। পরেরগুলো দেখার প্রয়োজনীয়তা পড়লো না, উত্তর আমাদের এসে গেছে। 14 নম্বর প্রশ্ন পড়ে নি, HNO2 কি হিসাবে কাজ করে? এখানে যে অপশনগুলো দেওয়া আছে, এ জারক পদার্থ, বি বিজারক পদার্থ, সি জারক ও বিজারক উভয় এবং ডি দ্রাবক। চলো প্রথমে আমরা লিখে নিই HNO2 নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট বা জারণ স্তর। এখানে হাইড্রোজেন +1 স্টেটে আছে, নাইট্রোজেন জানি না, আননোন টু আস, X ধরলাম, এবং 2টি অক্সিজেন অক্সাইড হিসেবে আছে বলে এখানে তার চার্জ -2 বলে, এবং পুরো যৌগটির বাইরে কোনো রকম চার্জ না থাকায় এটিকে আমরা 0 ধরলাম।
তো এক্ষেত্রে আমরা যদি এক্স এর ভ্যালু বার করি, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো +3, অর্থাৎ HNO2 তে নাইট্রোজেনের জারণ স্তর +3। আমরা জানি নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7, অর্থাৎ 2,5। শেষ কক্ষে 5টি ইলেকট্রন থাকে। যদি বাইরে থেকে 3টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটি অষ্টক সূত্র বা অক্টেট পূরণ করবে। তাহলে নাইট্রোজেন যখন 3টি ইলেকট্রন গ্রহণ করবে তখন নাইট্রোজেনের মাথায় চার্জ হবে -3। আবার উল্টোভাবে আমরা বলতে পারি, যদি 5টি ইলেকট্রনকে নাইট্রোজেন কোনোভাবে বার করতে সক্ষম হয় সেক্ষেত্রে ডুপ্লেট রুল ফলো করবে এবং নাইট্রোজেন থেকে যদি 5টা ইলেকট্রন বেরিয়ে যায় সেক্ষেত্রে নাইট্রোজেন দেখাবে +5, অর্থাৎ নাইট্রোজেন সর্বনিম্ন -3 এবং সর্বোচ্চ +5 জারণ স্তর দেখাতে পারে। যেহেতু এটা +3 অবস্থায় আছে, অর্থাৎ এটা বেড়ে গিয়ে +5 বা কমে গিয়ে -3 পর্যন্ত যেতে পারে। তাই HNO2 জারণ এবং বিজারণ উভয় ধর্মের সঙ্গে যুক্ত হয়। এটি জারক ও বিজারক উভয় পদার্থ হিসেবেই কাজ করে। তাই আমাদের ক্ষেত্রে অপশন 14 এর সি হয়ে গেল, যে জারক এবং বিজারক উভয় পদার্থ হিসেবে কাজ করতে পারে। চলে এলাম কোয়েশ্চেন নাম্বার 15, 15 নম্বর প্রশ্ন নিয়ে। নিচের কোন ট্রাইহ্যালাইডটি আর্দ্র বিশ্লেষিত হয় না, মানে জল দ্বারা ভাঙা যায় না? অপশন এ PF3, PCl3, AsCl3 এবং SbCl3। এখানে প্রথম যে অপশনটি আছে PF3, এখানে দেখতে পাচ্ছি ফ্লুরিন সব থেকে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট পিরিয়ডিক টেবিলের মধ্যে। তাই পি আর এফ এর মধ্যে যে বন্ডটি থাকে সেই বন্ডটি খুব স্ট্রং বন্ড থাকে। সেই জন্য এই পিএফ বন্ডকে অত সহজে আমরা ভাঙতে পারি না। তাই অপশন হয়ে যাবে এ, PF3 কে জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত করা যায় না। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16। ডুবুরিরা গভীর সমুদ্রে যাওয়ার সময় কোন দুটি গ্যাসের মিশ্রণকে ব্যবহার করে থাকে? যারা ডিপ সিতে যায় বা স্কিউবা ডাইভার যারা আছে, অক্সিজেন তো লাগবেই, কারণ শ্বাস প্রশ্বাস নিতে হবে। অপশন এ, বি, সি এতে অক্সিজেন আছে, ডি এতে অক্সিজেন নেই, তো ডি এর অপশনটা প্রথমেই বাতিল হয়ে গেল। এবার দেখি অক্সিজেন, হিলিয়াম, অক্সিজেন আর্গন এবং অক্সিজেনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড। মনে রাখবে যে সমুদ্রে যত গভীরে যাব জলের চাপ তত বেশি হয়। সেই ক্ষেত্রে এমন গ্যাস আমাদেরকে নিতে হবে যে গ্যাসগুলি ওই চাপেতে রক্তের সঙ্গে বেশিভাবে মিশে যাবে না। আমরা জানি নাইট্রোজেন বা অন্য গ্যাস যদি থাকতো তাহলে সেটি রক্তের সাথে বেশিভাবে মিশে যেত, যার ফলে যখন সেই ব্যক্তি সমুদ্রের উপরে উঠে আসতো তখন তার শরীরের মধ্যে, রক্তের মধ্যে ছোট ছোট বাবলস বা বুদবুদ দেখা যেত, যার জন্য তার শরীরের মধ্যে একটি অসম্ভব যন্ত্রণা অনুভব হতো। কিন্তু হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস এবং হালকা হওয়ায় এটি জলের নিচে অতি গভীরতায় যাওয়া সত্ত্বেও খুব একটি রক্তের সঙ্গে মেশে না। তাই সেই ক্ষেত্রে আমরা যে অক্সিজেন সিলিন্ডারটি ব্যবহার করব তার মধ্যে অক্সিজেন এবং হিলিয়াম গ্যাসের মিশ্রণ ব্যবহার করব, যাতে ওই ডুবুরির কোনো রকম অসুবিধা না হয়।